প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সমাজকর্ম প্রথম পত্র সুপার সাজেশন ক্লাসে। আজকের এই ক্লাসে সমাজকর্ম প্রথম পত্রের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথমে আমরা দেখব প্রথম অধ্যায়, সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে: ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে, NASW এর পূর্ণরূপ কী? এই তিনটে প্রশ্নই আমরা একটু আগে জ্ঞানমূলকে আলোচনা MCQ যখন পড়েছি ওখানে আলোচনা করেছি। সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা কে বলেছেন? এগুলো যেমন জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, তেমনি হচ্ছে MCQর জন্য। MCQ ক্লাসটা যদি তোমরা আমাদের চ্যানেলে দেখো, ওখানে এই প্রশ্নগুলো উত্তর পাবে। সমাজকর্মের যে কোনো একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে সকল মানুষের কল্যাণ সাধন করা। এবারে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন: সামাজিক সমস্যা বলতে কী বোঝায়? আমাদের সমাজে নানামুখী সমস্যা রয়েছে, যেমন মানুষের দারিদ্রতা একটা সমস্যা, বেকারত্ব একটা সমস্যা, মানুষের এই যে নানামুখী সমস্যা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সামাজিক কলহ, এই সমস্যাগুলোকে সামাজিক সমস্যা বলে। সমাজকর্ম ধারণাটি হচ্ছে সমাজের কল্যাণের জন্য কাজ করা, সমাজের সকল মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ করার মাধ্যমে সমাজের কল্যাণের জন্য কাজ করা, এটাই হচ্ছে সমাজকর্ম। সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়? সামাজিক দায়িত্ব বলতে সমাজের একজন নাগরিক হিসেবে অপর একজন নাগরিকের, অথবা সমাজের একজন সদস্য হিসেবে সমাজের অন্য একজন সদস্যদের প্রতি আমাদের যে দায়িত্ব, সেগুলোকে সামাজিক দায়িত্ব বলে। সমাজকর্ম একটি সক্ষমকারী পেশা, বুঝিয়ে লিখো। সমাজকর্ম মানুষকে অল্প বা খণ্ডকালীন সময়ের জন্য মানুষের কল্যাণ সাধন করে এরকম না। সমাজকর্ম মানুষের জন্য দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বন করে এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের মাধ্যমে তাকে সক্ষমকারী, অর্থাৎ তাকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালায়। এজন্য সমাজকর্মকে একটি সক্ষমকারী পেশা বলা হয়। সমাজকর্মের ত্রিমুখী ভূমিকা বলতে কী বুঝো? এবারে হচ্ছে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস, যেগুলো গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সমাজকর্মের ধারণা কী? সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, অর্থাৎ কী কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সমাজকর্ম কাজ করে? সমাজকর্মের প্রকৃতি এবং বৈশিষ্ট্য কেমন? সমাজকর্মের পরিধি কী, অর্থাৎ এটা কতটুকু পরিধি পর্যন্ত বিস্তৃত? বাংলাদেশের প্রেক্ষিতে সমাজকর্মের গুরুত্ব কী? সমাজকর্মের গুরুত্ব, প্রয়োজনীয়তা কী এবং সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাগুলো কী কী? এই বিষয়গুলো পড়লে আশা করি এখান থেকে তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্ন উত্তর কমন পাবে। এবারে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ কীভাবে সমাজকর্ম পেশাটি এসেছে। জ্ঞানমূলক প্রশ্ন: স্যারিটিস রিভিউ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝানো হয় এবং বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী? রিভলিউশন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রয়েছে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়? অর্থাৎ সমাজকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা, অর্থাৎ এটা যদি অনুন্নত থাকে উন্নয়নশীলের দিকে নিয়ে যাওয়া, উন্নয়নশীল থাকলে এটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ সমাজের সমস্যাগুলো সমাধান করা। সমাজকর্ম শিক্ষা বলতে কী বোঝায়? সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়? অর্থাৎ একজন মানুষ যদি সমাজকে নিয়ে না ভেবে নিজের ব্যক্তিগত কথা চিন্তা করে এবং নিজের কল্যাণের কথা চিন্তা করে, তাহলে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে সামাজিক বিচ্ছিন্নতা বলে। বিভারিজের রিপোর্ট বলতে কী বোঝো? পঞ্চদত্ত বলতে কী বোঝো? এবারে হচ্ছে অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে রয়েছে 1601 সালের এলিজাবেথীয় দারিদ্র আইন, এটা বৈশিষ্ট্য কী, প্রেক্ষাপট কী, এগুলো জানতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দরিদ্র মোকাবেলায় 1601 সালের যে দারিদ্র আইন আছে, এলিজাবেথীয় আইন, এটা ভূমিকাগুলো কী? দান সংগঠন সমিতি গড়ে ওঠার ইতিহাস কী? সমাজকর্ম পেশার মর্যাদা দানে দান সংগঠন সমিতির ভূমিকা কেমন ছিল? তারপর 1942 সালের বিভারিজ রিপোর্ট সম্পর্কে পড়ে নিতে হবে। জাতীয় সমাজকর্মী সমিতি, এডুকেশন কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক, এগুলোর কাজ কী, এগুলো কেন গঠিত হয়েছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের প্রেক্ষাপট কী, এর ফলে দেশে কী পরিবর্তন সাধিত হয়েছে, এগুলো দেখতে হবে। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের কী ভূমিকা আছে, সেই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ কমার্সে আছো, তোমাদের জন্য একটা অফার রয়েছে। সি ইউনিট এবং সাধারণ জ্ঞান,
অর্থাৎ যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান সহ জিকে সহ তোমাদের জন্য এই অফারটি। এটা স্বাভাবিক কোর্সে হচ্ছে 4,500 টাকা, কিন্তু 15 আগস্টের মধ্যে ভর্তি হলে তোমরা 1,000 টাকা ডিসকাউন্টে 3,500 টাকায় ভর্তি হতে পারতেছো। এই কোর্সে তোমরা যে যে সুবিধাগুলো পাচ্ছ, ওয়েবসাইট এক্সক্লুসিভ ক্লাস পরীক্ষা পাচ্ছ, পিডিএফ নোট এবং সাজেশন দেওয়া হবে, লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তোমাকে ফার্স্টটি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে তোমরা অফারটি নিয়ে নাও নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। শুধু সি ইউনিটে নয়, যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছ বি ইউনিট, তারাও যদি কোনো কারণে সি ইউনিটে পরীক্ষা দাও, তাদের জন্য ম্যাথ লাগে, তাই বি ইউনিটের সাথে ম্যাথের সমন্বয়ে তোমাদের জন্য সেম অফারটি রয়েছে। স্বাভাবিকভাবে তোমাদের এই কোর্স ফি 4,000 টাকা, কিন্তু 15 আগস্টের মধ্যে ভর্তি হলে তোমরা 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখানেও তোমাদের জন্য যা থাকছে সেটা হচ্ছে ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, পিডিএফ নোট এবং সাজেশন দেওয়া হবে, লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হবে। সাথে তুমি ফ্রি গিফট হিসেবে পেয়ে যাচ্ছ 4টি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক। বলতে হতে এখনই যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3য় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে প্রফেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এবং বৃত্তি কী, সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে, এবং মূল্যবোধ কী। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেশা ও বৃত্তির দুটি পার্থক্য। শ্রমের মর্যাদা বলতে আমরা আসলে কী বুঝি, আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়, বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়, আত্মনিয়ন্ত্রণ অধিকার কী। এই অধ্যায়ের ঘ এবং ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বৃত্তির ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, পেশার ধারণা, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক ও পার্থক্য কী, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য ও গুরুত্ব কী, মূল্যবোধের ধারণা কী, মূল্যবোধ কী আসলে কত প্রকার, সমাজকর্ম অনুশীলনে মূল্যবোধের গুরুত্ব কী, সমাজকর্ম ও মূল্যবোধের ধারণা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এবারে হচ্ছে 4র্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে জাকাত শব্দের আবিধানিক অর্থ কী, তারপরে হচ্ছে সরাইকানা কী, দানশীলতা কী, প্রকৃতিগত দিক থেকে কত প্রকার, বায়ত শব্দের অর্থ কী। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে সমাজ সংস্কার বলতে কী বোঝায়, এতিমখানার কার্যক্রম কেমন, সাদকায়ে জারিয়া বলতে আমরা চলে কোন কাজগুলোকে বুঝি, সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়, এবং দরিদ্র বিমোচনে জাকাত কীভাবে ভূমিকা রাখে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস হচ্ছে ধর্মগুলা কী, সরাইখানা ও দেবোত্তর এগুলো ধারণা, জাকাতের ধারণা, জাকাতে অর্থ ব্যয়ের তাৎপর্য কী আসলে, জাকাতের মাধ্যমে সমাজে কীভাবে সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি করা যায়, ওয়াকফ ও এতিমের ধারণা ও বৈশিষ্ট্য, সামাজিক নিরাপত্তার ধারণা, সামাজিক নিরাপত্তার সাথে সমাজকর্মের কী সম্পর্ক রয়েছে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে সমাজ সংস্কারের ভূমিকা কী, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কেমন, তারপরে হচ্ছে হিন্দু বিধবা বিবাহ আন্দোলন কী, নারী সমাজের উন্নয়নে বেগম রোকেয়ার কী ধরনের অবদান ছিল। এবারে হচ্ছে 6ষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে র্যাফোর্ড শব্দের অর্থ কী, ম্যাঠা এবং হোডোস, এটা মেথড শব্দটি এসেছে কোন দেশীয় শব্দ থেকে, ল্যাটিন থেকে। দল সমাজকর্মের উপাদান কয়টি, সমষ্টি সমাজকর্ম কয়টি ও কী কী, এবং পদ্ধতি কাকে বলে অর্থাৎ মেথড কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে সমষ্টি সংগঠন বলতে কী বোঝায়, সমাজকর্ম পদ্ধতির ধারণাগুলো কী, সামাজিক গবেষণা বলতে কী বোঝায়, গবেষণার সমস্যা নির্বাচন বলতে কী বোঝানো হয়, সমাজকর্মে ব্যক্তি বলতে কী বোঝায়। গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে আছে ব্যক্তি সমাজকর্মের ধারণা ও উপাদান, ব্যক্তি সমাজকর্মের সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীর সমস্যা সমাধান প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় করা হয়, দল সমাজকর্মের ধারণা ও প্রয়োগ ক্ষেত্র, হচ্ছে সমষ্টি উন্নয়ন প্রক্রিয়া ও এর কর্মপ্রক্রিয়া, সমাজকর্ম গবেষণা ও সামাজিক গবেষণা ও এর ধাপসমূহ।